কলকাতায় পড়াশুনো একেবারেই আমরা যা জানতে পেরেছি, কলকাতা ইউনিভার্সিটির আপনি ছাত্র, সেখান থেকে রায়গঞ্জের টিকিট, কংগ্রেসের হয়ে লড়া, এই গোটা রায়গঞ্জ, হাতে গোনা কয়েকটা দিন বাকি আর ইলেকশন, কি বুঝতে পারছেন মানুষের সাড়া কোন দিকে? না, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি ল করেছি। তার আগে আমার স্কুলিং আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে ছিল, কিন্তু আমার পৈতৃক বাড়ি হচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যে চাকুলিয়াতে। আমি চাকুলিয়ার বাসিন্দা, উত্তর দিনাজপুরেরই বাসিন্দা। পড়াশোনার জন্যে কলকাতায় ছিলাম, ছোটোবেলা থেকে বাইরেই থেকেছি। এখন যেহেতু রাজনীতিতে ছাত্র বয়স থেকে অ্যাক্টিভ ছিলাম, ছাত্র থেকে কলেজের জিএস, তারপরে স্টেট সেক্রেটারি, তারপরে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হলাম, তারপর ইউথ লীগের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তারপর 3বার বিধায়ক থাকলাম, আর এখন লোকসভার প্রার্থী হচ্ছি আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রায়গঞ্জ লোকসভায়। মনে হচ্ছে মানুষের সমর্থন, এই তো আর কদিন বাকি নির্বাচনের। বিজেপির প্রার্থী নেমে পড়েছে কার্তিক চন্দ্র পাল, অন্যদিকে আপনার তৃণমূলের প্রার্থী রয়েছে কৃষ্ণ কল্যাণী। আমি বলছি এই হেভিওয়েটদের সঙ্গে রাজনীতির ময়দানে এইবার রায়গঞ্জ ঠিক মানুষ কী বলছে? আমার কাছে হেভিওয়েট বলতে আমি বুঝি যারা রাজনীতিতে জনগণের সেবা করে এবং রাজনীতিতে যারা জনপ্রতিনিধি হয় তারা হচ্ছে হেভিওয়েট। তো রাজনীতিতে ব্যবসা করতে যারা এসছেন তাদেরকে আমি হেভিওয়েট মনে করি না। জনগণ, গণতন্ত্রে আমি বিশ্বাস করি। জনগণ যারা বিশ্বাস করেন তারা মত দিয়ে জনপ্রতিনিধি তৈরি করেন। কিন্তু বর্তমানে হচ্ছে তৃণমূল এবং বিজেপির যারা প্রার্থী আছেন তারা জনগণের মত নিয়ে ব্যবসা করতে এসছেন। বিগত দিনেও করেছেন, ভবিষ্যতেও করবেন, এটা আমরা সবাই জানি। আমি বাম কংগ্রেসের প্রার্থী হিসাবে একমাত্র দেখতে পাচ্ছি কি বাম কংগ্রেসই জনপ্রতিনিধি দাঁড় করেছে জনগণের সেবা করার জন্য। সেই জন্য হেভিওয়েট বা জনপ্রতিনিধি হিসাবে যদি কেউ লড়াই করে সে একমাত্র আমি আছি। একদমই তাই। আপনাকে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দুটো কথা ঠিক আমি বলতে চাইছি। একজন ছিলেন সাংসদ দেবশ্রী চৌধুরী, তিনি চলে গিয়েছেন, কলকাতার দক্ষিণ কেন্দ্র থেকে লড়ছেন। এবার রায়গঞ্জ থেকে একজন চলে গেলেন, এবং তৃণমূলের যিনি প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তিনি কিন্তু বিজেপির বিধায়ক ছিল, এখন তৃণমূলের এমপি। বলছি এই যে দল অদল বদল, কেন্দ্র অদল বদল বারবার, এটা কি জনমানুষের প্রভাব ফেলবে, যেটা কংগ্রেস, বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থীদের মধ্যে এরকম নেই? আমি তো এই কথাটা বলছি কি এনারা হচ্ছে যত তাড়াতাড়ি রং পাল্টান, এত তাড়াতাড়ি হয়তো গিরগিটিরাও রং পাল্টায় না। তাই আমার দুঃখ হয় সেই সকল মানুষের প্রতি যারা এই গিরগিটিদের পিছনে ঝান্ডা নিয়ে নিজের রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে দলটা করেন। তাই এরা কি পাচ্ছে? যারা গিরগিটিরা রং পাল্টাচ্ছে তারা হয়তো কোনো সুবিধা বা কোনো লাভ পাচ্ছেন, কিন্তু জনগণ এদের পিছনে শুধু নিজের মূল্যবান সময় নষ্ট করে এবং ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তাই আমি আবেদন করেছি রায়গঞ্জবাসীর কাছে কি এই গিরগিটিদের বিরুদ্ধে আপনারা বাম কংগ্রেস এর প্রার্থীকে হাত চিহ্নে সমর্থন দিয়ে এদেরকে জবাব দিন। রাজ্যের লোকসভা কেন্দ্র 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে নিশ্চিন্তে গুরুত্বপূর্ণ এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। আমি বলতে চাইছি এই যে রাজ্য সরকারের বিরুদ্ধে আপনাদের লড়াই, এই যে টাকার পাহাড় দেখা যাচ্ছে বিছানার নিচে, বাথরুমে, কখনো অন্য কোনো জায়গায়, এবং সন্দেশখালির মতন একটি ঘটনা সামনে আসছে, শেখ শাহজাহান এখন গ্রেপ্তার, কি দাঁড়াচ্ছে? একদিকে দুর্নীতির ছবি বললাম আমি, আরেকদিকে বললাম মহিলাদের সম্মানের ছবি। ঠিক কী মনে হয়? আমাদের রাজ্যের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার সত্ত্বেও আমাদের রাজ্যের মহিলারা অপমানিত হচ্ছেন, তাদের উপরে নানান রকম নির্যাতন হচ্ছে। আর সেই সকল নির্যাতন যারা করছে বা অপমান করছে যারা, সবাই হচ্ছে দিদির ভালো ছেলে বলে পরিচিত তারা। তো তাই দিদির নেতৃত্বেই হচ্ছে এই সব ঘটনা, দিদির নজরে সব আছে, কিন্তু দিদি চোখ বন্ধ রাখেন যাতে ওনার ছেলেরা খুশি থাকে বাস। কিন্তু বাস্তবে রাজ্যের মানুষ এখন দুঃখী আছে। রাজ্যের মানুষ এখন মমতা বা তৃণমূলকে আর দেখতে চাইছে না। তাই মমতার এখন রায়গঞ্জে এসে আমার বিরুদ্ধে একজন মুখ্যমন্ত্রী এখন পথসভা আরম্ভ করেছেন। আমরা দেখতাম জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য যখন ছিলেন, ওনারা আসলে জনসভা করতেন। এখন আমরা দেখছি মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে রায়গঞ্জে এসে পথসভা আরম্ভ করে প্রত্যেকটা বিধানসভায় গিয়ে গিয়ে সভা করছেন। আর উনি যে সভার মধ্যে দিয়ে যে বার্তা দিতে চাইছেন যে মুসলিম ভোটটাকে উনি ভাঙার চেষ্টা করছেন যাতে বিজেপির সুবিধা করে দিতে পারেন, আর নিজেকে বলছেন আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। তো আমার প্রশ্ন আছে, যদি উনি বিজেপির বিরুদ্ধে লড়াই করেন তাহলে উনি কালিয়াগঞ্জে সভা করছেন না কেন, যেখানে বিজেপির গড়? কালিয়াগঞ্জে কোনো সভা হচ্ছে না যাতে বিজেপির কোনো সমস্যা না হয়।
কিন্তু উনি সমস্যা তৈরি করতে যাচ্ছেন কোথায়, যেখানে সংখ্যালঘু ভোটরা আছে। গল্প করে সভা হচ্ছে ওনার তৃণমূলের, চাকুলিয়াতে হচ্ছে, ইসলামপুরে হচ্ছে, করণদিঘিতে হচ্ছে, হেমতাবাদে হচ্ছে। মানে মুসলিম ভোটটাকে বিভ্রান্ত করে ভাগ করে দিতে চাইছেন, যাতে বিজেপি এখানে সুযোগ সুবিধাটা পায়। একদমই তাই। আমার একদম শেষের দিকে চলে এসেছি। 5 ট্রিলিয়ন অর্থনীতির কথা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 ট্রিলিয়ন অর্থনীতি কতটা বাস্তব আর কতটা এটা একটা টোপ হিসাবে ব্যবহার করছেন, যা মানুষকে দিলে মানুষ আবার করে 2026-এর কথা ভাবে, 24-এর কথা ভাবে। আমি বলছি এই 5 ট্রিলিয়ন অর্থনীতি ভারতে কতটা বাস্তব? এটা সম্পূর্ণ অবাস্তব কথা। 5 ট্রিলিয়ন অর্থনীতির কথা মোদি বলে, এটা হচ্ছে মোদিজির কথার উপরে আর ভারতবর্ষের মানুষের কোনো আস্থা নেই। কেন কি উনি যখন এসছিলেন 15 লাখ টাকা আসবে, 2 কোটি চাকরি হবে, আচ্ছে দিন আয়েঙ্গে, কালা ধন ওয়াপিস আয়েগা, এই সব কথা বলেছিলেন। মানুষ ভরসা করে স্বপ্ন দেখেছিল কি নতুন ভারতে কিছু একটা নতুন হবে, কিন্তু পরে দেখা গেল এটা চুনাবি জুমলা বলে ওনারা বেরিয়ে গেলেন। তো এখন এই যে 5 ট্রিলিয়ন অর্থনীতির কথা বলছেন, যে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশের অর্থনীতি সবথেকে বেশি ধ্বংস হয়েছে। আজকে আমরা আর্থিকভাবে দেশটা পঙ্গু হয়ে গেছে। সেখানে আমাদের প্রত্যেকটা যে আজকে যে শিশু জন্মগ্রহণ করবে তার উপরে 86,000 টাকা ঋণ হচ্ছে। তো সেই অর্থনীতিকে প্রায় শেষ করে দিয়েছেন। জিডিপি আমাদের একদম তলানিতে চলে গেছে। সেখানে প্রধানমন্ত্রী এখন এই 5 ট্রিলিয়ন অর্থনীতির কথা বলে বলছে যে 400 সিট এবার পার করবে বলছে। কতটা আশাবাদী এই ব্যাপারে? কতটা কি সন্দেহ প্রকাশ করছেন? না, আসলে 400 আসন। এটা তো মোদিজির একটা স্লোগান আছে, আপকি বার 400 পার, কিন্তু দেশের জনগণ না সিদ্ধান্ত নেবে কি আপকি বার কী হবে। তো আপকি বার 400 পার এটা মোদিজির স্লোগান, কিন্তু জনগণ চাইলে আপকি বার মোদি তারি পার হবে। একেবারে ভিক্টরবাবু, শেষ প্রশ্ন করব যে রায়গঞ্জের মানুষ যদি আপনাকে চয়ন করে, নির্বাচন করে, আপনি রায়গঞ্জের জন্য নতুন কি করবেন? আর কি কি করা প্রয়োজন রায়গঞ্জে? শেষ প্রশ্ন। রায়গঞ্জে না, পুরো উত্তর দিনাজপুরবাসীর জন্যে, যেটা হচ্ছে কি 2.5 লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের এই জেলা থেকে বাইরে গিয়ে কাজ করছে, এবং 42 লক্ষ পরিযায়ী শ্রমিক প্রায় রাজ্যের বাইরে গিয়ে কাজ করছে। আমার এখানে একটা বড় প্রশ্ন আছে, যখন আমাদের 42 লক্ষ পরিযায়ী শ্রমিককে কাজে লাগিয়ে অন্য রাজ্যে উন্নয়নমূলক কাজগুলো করা সম্ভব হচ্ছে, সেখানকার সরকার তাদের পরিশ্রম, তাদের শক্তিকে কাজে লাগিয়ে সেই রাজ্যে উন্নয়নমূলক কাজগুলো করতে পারছে। কলকারখানা হচ্ছে, সেখানে রাস্তাঘাট হচ্ছে, সরকারি বিল্ডিং হচ্ছে, আর অন্যান্য সরকারি কাজে লাগাচ্ছে ওদেরকে, প্রাইভেট সেক্টরে হোক বা গভর্নমেন্ট সেক্টরে হোক। তো সেই ব্যবস্থা আমাদের রাজ্যে আমাদের সরকার কেন করতে পারছে না? যে 42 লক্ষ মানুষ নিজের পরিবারকে ছেড়ে বাইরে গিয়ে তাদের পুজো, তাদের ঈদ, তাদের পরিবারে অসুস্থ থাকলে সব কিছুকে ছেড়ে তাদেরকে বাইরে থাকতে হচ্ছে, তারা বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতে পারছে না। তো সেই সুবিধাটা যাতে পায় তার জন্যে আমার একটা চিন্তাভাবনা আছে, যেহেতু কি আমাদের উত্তরবঙ্গে ডোলোমাইট পাওয়া যায়, আমাদের এখানে বাঁশ পাওয়া যায়, তো আমাদের এখানে আনারস পাওয়া যায়। তো এই আনারস নিয়ে বাইরে গিয়ে এক্সপোর্ট হচ্ছে, আমাদের এখানকার বাঁশ নিয়ে গিয়ে বাইরে পেপার ফ্যাক্টরি হচ্ছে, আমাদের এখান থেকে ডোলোমাইটস নিয়ে গিয়ে সিমেন্ট ফ্যাক্টরি বাইরে হচ্ছে। তো যে ম্যাটেরিয়াল আমাদের কাছে উপলব্ধ আছে, তা সেই ম্যাটেরিয়ালগুলোকে, র ম্যাটেরিয়ালগুলোকে ব্যবহার করে এখানে একটা ইন্ডাস্ট্রি বিল্ড আপ কেন করা যাবে না? পেপার ইন্ডাস্ট্রি এখানে কেন হবে না? সিমেন্ট ফ্যাক্টরি এখানে কেন হবে না? আনারসের জন্য এখানে কোনো ব্যবস্থা হবে না কেন? এখানে তোলাই পাঞ্জি চাল হয় রায়গঞ্জে। তো এই তোলাই পাঞ্জি চাল আমাদের জেলার বিখ্যাত চাল, সেটা সারা রাজ্যে এবং দেশের মধ্যেও বিখ্যাত। তো সেই প্রোডাকশনটাকে কিভাবে বাড়ানো যায় এবং তার মার্কেটিং যদি সরকার করে, তাহলে সেই মার্কেটিংয়ের মধ্যে দিয়ে তোলাই পাঞ্জির উৎপাদনও বাড়ানো যাবে, চাষিদেরও লাভ হবে এবং একটা নতুন ব্যবসার পথ খুলবে। তো এইগুলো নিয়ে আমার একটা চিন্তা ভাবনা আছে, যেগুলো আমি যদি সুযোগ পাই, মানুষ আশীর্বাদ করলে আমি সেই জায়গায় এগুলোকে নিয়ে আমার তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করব।